रहे या ना रहे याद आएंगे ये पल। ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এতে ক্যান্সার হয়। নমস্কার, আমাদের চ্যানেল প্রেতলৌকিকে আপনাদের স্বাগত জানাই। আমি সুতৃষ্ণা। আজকে আপনারা শুনবেন নজর সিরিজের পরবর্তী গল্প আতঙ্ক দ্বিতীয় পর্ব। শ্রোতা বন্ধুদের কাছে একটি অনুরোধ, তারা যেন এই গল্পটি শোনার পূর্বে নজর, নজর 2 এবং আতঙ্ক প্রথম পর্ব শুনে নেন। গল্পগুলির লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। শুনতে থাকুন আতঙ্ক দ্বিতীয় পর্ব। আচ্ছা, তোমার দাদা কি তন্ত্রমন্ত্রে বিশ্বাসী? মানে ঝাড়ফুঁক, ভুডুইজম কিংবা কালা জাদু এইসব? পিৎজাতে একটা কামড় বসিয়ে বিনোদ বলে উঠল, কই না তো, আমি যতদূর জানি দাদা কুসংস্কারের ঘোরতর বিরোধী। এমনকি ছোট বয়সে কোনো এক ভণ্ড ওঝাকে লাঠি পেটা করে ঘর ছাড়া করেছিল। সে এক কাণ্ড। কিন্তু তুমি এইসব হঠাৎ জিজ্ঞেস করছো কেন? না, আসলে কাল রাতে যখন ওনার সাথে কথা বলতে গেলাম তখন দেখলাম ঘরের শোকেসে বেশ কয়েকটা বই রাখা, সবকটাই ওই তন্ত্রমন্ত্র নিয়ে। বইগুলো বেশ নতুন মনে হলো, হয়তো শখটা খুব হালই হয়েছে তোমার দাদার। সে তো বুঝলাম, কিন্তু আমার কথার উত্তর তো তুমি এখনো দিলে না। তোমার মাথাটা ফাটলো কি করে? আরে আর বলো না, তোমার দাদার সাথে গল্প করতে করতে কাল বেশ দেরি হয়ে গেছিল। করিডোর দিয়ে ফিরছি, ঠিক তখনই শুনলাম একটা গান, মেয়েলি কলার। তোমাকে ডাকবো বলে ঘরে ঢুকতে গিয়ে দেখি ঘর ঘুটঘুটে অন্ধকার। দু একবার তোমার নাম ধরে ডেকেও কারও উত্তর পেলাম না। টর্চটা জ্বালাতে যাব, ঠিক তখনই পিছন থেকে কেউ সজোরে মাথায় আঘাত করলো। ব্যাস, আমার কাম খতম, অজ্ঞান টোটাল। তারপর জ্ঞান ফিরতেই তোমার খুঁজে বেরোলাম। বাকিটা তো তুমি জানোই। সত্যি, কাল তুমি সঠিক সময় না আসতে পারলে আমার যে কি হতো কে জানে। ও হ্যাঁ, আমাদের ঘরে তুমি কি তদন্ত করবে? একটা খাট, একটা আলমারি যেটা ফাঁকা, একটা আলনা আর একটা সাধারণ বাথরুম। অয়েল পেন্টিং। আমাকে চুপ করিয়ে দিয়ে বিনোদ বলে উঠল, অয়েল পেন্টিংটার ফ্রেমে 2-1 ফোঁটা রক্ত আর একটা বেগুনি রঙের জামার টুকরো লেগে। ইন্সপেক্টরকে আমি স্যাম্পল দিয়ে দিয়েছি, রিপোর্ট হয়তো আগামী 2-1 দিনের মধ্যে দিয়ে দেবে। চোখ বটে আপনার। দেখি হাসতে হাসতে দাদা প্রবেশ করছে ঘরে, হাতে জল খাবারের থালা। জানেন, কাল ছোট্টুর মৃত্যুটা কিছুতেই মেনে নিতে পারছি না বিনোদবাবু। প্রায় 5 মাস ধরে ও আমাদের বাড়িতে কাজ করে, খুবই শান্ত প্রকৃতির ছেলে। তার যে এমন অবস্থা কে করলো কে জানে। সহসা সদর দরজায় কলিং বেল বেজে উঠল। হন্তদন্ত হয়ে দাদা উঠে সেদিকে যেতেই বিনোদ প্রশ্ন করল, বৌদি কোথায়? একবার ফিরে তাকিয়ে দাদা বলল, ও ঝুমা, ও তো পাশের বাড়িতে গেছে। ওর ধারণা এইসব কাজ কোনো অশরীরী আত্মার যত্তসব, পাগলের প্রলাপ। আজ সন্ধ্যেবেলা নাকি একটা বড়সড় যজ্ঞের আয়োজন করা হয়েছে। আসলে ও বাড়ির সুলেমান চাচা, সে একজন সিদ্ধ ফকির। আবার কলিং বেল বেজে উঠল। যাহ, ভুলেই গেছিলাম। আপনারা একটু বসুন, আমি আসছি। দাদা চলে যেতেই বিনোদ খোলা দরজার দিকে তাকিয়ে বলে উঠল, স্ট্রেঞ্জ। একটি মাঝারি হল ঘরে ছড়িয়ে ছিটিয়ে বসে আছি আমরা।
ঘরের মাঝে জ্বলছে একটা স্থূলকায় প্রদীপ। সেটার কম্পায়মান শিখা ঘরটিকে যেন আরো বিভীষিকাময় করে তুলেছে। প্রদীপের ঠিক সামনেই বসে আছেন কালো উর্দিধারী সুলেমান। যজ্ঞের সমস্ত সরঞ্জাম তারই আশেপাশে সাজিয়ে রাখা। সুলেমানের হাতে একটি নরকরণী, সেটা থেকে চুমুক দিয়ে মাঝে মাঝে সে কি পান করছে আর উদ্ভট সব মন্ত্র পড়ছে। এসব বুঝলো কি আমারও ভালো লাগে না, তবে কালকে রাতের ঘটনা তো নিজের চোখে দেখা, তাই কেন জানি না এই তথাকথিত ফকির বাবাকে দেখে বেশ ভক্তি হচ্ছিল। দাদা আর বৌদি সুলেমান চাচার ঠিক বিপরীত দিকে বসে এক মনে হাত জড়ো করে মন্ত্র জপ করে চলেছে। বিনোদ আমার ডান দিকের চেয়ারে বসে দেখলাম মনোযোগ দিয়ে কিছু একটা পড়ছে, কোনো ভৌতিক বিদেশি ম্যাগাজিন বলে মনে হচ্ছে। তার তদন্ত কতদূর এগিয়েছে কে জানে। আদৌ কি সেই বিভীষিকা ধরা দেবে আমাদের কাছে, নাকি আরো কতগুলো নিরীহ প্রাণ এভাবেই বিসর্জন হবে? কে যে এর পিছনে আছে, কি বা তার উদ্দেশ্য, কেনই বা সে এই বাড়িতে হানা দিল, সেটা একমাত্র মা গঙ্গাই জানেন। সহসা বিকট একটা শব্দে সঙ্গীত খেল আমার। সামনের প্রকাণ্ড দরজাটা হাট হয়ে খুলে গেছে, আর বাইরে থেকে কিছু ধূম্র জাতীয় পদার্থ প্রবেশ করছে ভেতরে ধীরে ধীরে। সবার চোখ দেখলাম সেই দিকে। বিনোদও এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে। তখনই একটা অদ্ভুত কাণ্ড হল। সুলেমান চাচা নিজের আসন ছেড়ে লাফিয়ে উঠে দাঁড়ালো। তারপর দাদা বৌদির দিকে ভয়ার্ত দৃষ্টিতে কি যেন দেখলো এবং তৎক্ষণাৎ বাবারে মারে করতে করতে উল্টো দিকের দরজা দিয়ে পালিয়ে গেল। কিছুক্ষণ সব চুপচাপ। তারপর নিস্তব্ধতা ভঙ্গ করে হো হো করে হেসে উঠল দাদা। বেটা ভণ্ড ফকির লোককে বোকা বানিয়ে টাকা হাতানোর ধান্দায় ছিল, দমকা হাওয়ায় দরজা খুলে যাওয়াটাকে ভৌতিক কাণ্ড কারখানা ভেবে পালিয়ে গেল। বৌদি এবার মৌনব্রত ভঙ্গ করে বলে উঠল, কি যে বলো, ও শুনেছে অনেক সিদ্ধ পুরুষ, ভয়ানক সব পিশাচ তাকে ডরায়। কি জানি বাবা, আমার তো ব্যাপার স্যাপার সেরকম সুবিধা ঠেকছে না। আমি একটু ভিতরের ঘরে গিয়ে বসলাম ঝুমা, আর তোদের যদি কিছু দরকার লাগে বৌদিকে জানাস, কেমন? এই বলে গট গট করে দাদা ঘর থেকে বেরিয়ে গেল। ডিনার শেষ করে শুয়ে পড়েছিলাম। বেশ ক্লান্ত লাগছিল আজ। রাত থেকে ভালো ঘুম হয়নি। সেই নৃশংস দৃশ্য বারবার চোখের সামনে ভেসে উঠছিল। ঘরের মেঝেতে পড়ে আছে প্রাণহীন ছোট্ট রক্ত শূন্য শরীর। কেউ বা কারা যেন তার শরীর থেকে রক্তের শেষ বিন্দুটুকুও শুষে নিয়েছে। মনে পড়ল সেই রক্ত জল করা হাসি আর সেই চলমান পিশাচিনীর কথা। কি জিঘাংসা মেশানো আছে সেই দৃষ্টিতে, সেটা ভাষায়ও ব্যক্ত করা কঠিন। আমার ভয় কাতর মনে সেই হাসি যেন বারংবার প্রতিধ্বনিত হতে থাকল। চোখটা লেগে এসেছিল, কিন্তু হঠাৎ একটা অস্বস্তিকর শীতল বাতাস ঘুমটা ভাঙিয়ে দিল। ঘরের মধ্যে কি কিছু পরিবর্তন হয়েছে? কিরকম একটা গুমোট ভাব যেন পরিবেশে। আরে, আমার মাথার ধারের জানলাটা কে খুললো? ওটা তো আমি শোয়ার আগে বন্ধ করে দিয়েছিলাম। হয়তো বিনোদের কাজ এটা। ঘাড় ঘুরিয়ে বিনোদের দিকে তাকাতেই ভয়ে শরীরটা হিম হয়ে গেল। বিনোদের বুকের কাছে অদ্ভুতভাবে হাঁটু গেড়ে বসে আছে
কাল রাতের সেই বিভীষিকা। এক দৃষ্টিতে সেটা বিনোদের দিকে তাকিয়ে। প্রায় ফুট 7 লম্বা সেই মূর্তি। স্পষ্ট দেখলাম তার ধারালো দুটো সদন্ত ধীরে ধীরে যেন ঝুঁকে পড়ল বিনোদের ঘাড়ের কাছে। বিনোদ কি এখনো ব্যাপারটা বুঝতে পারেনি? নিজের সমস্ত শক্তি একত্রিত করে চেঁচাতে গেলাম, না, পারলাম না। গলা দিয়ে একটু আওয়াজ বেরোলো না। হঠাৎ চোখ পড়লো সেই অয়েল পেন্টিংটার দিকে। ও ও কি ছবিটার চোখ দুটি ওভাবে জ্বলে উঠেছে কেন? তবে কি ছবিটার সাথে এই পিশাচিনীর কোনো সম্পর্ক আছে? সহসা আমাকে অবাক করে দিয়ে একটা বোমা ফাটার মতন আওয়াজ হলো, আর সেই বিভৎস মূর্তি ছিটকে গিয়ে পড়ল ঘরের এক কোণে। দেখলাম খাটের উপর উঠে বসেছে বিনোদ, তার হাতে অ্যারো বন্দুক, যেটা দিয়ে এখন অল্প অল্প ধোঁয়া বেরোচ্ছে। মূর্তিটা কোনো মতে উঠে দাঁড়ালো, তারপর টলতে টলতে ঘর ছেড়ে বেরিয়ে গেল। তার পিছনে ছুটল বিনোদ। আমি হতভম্বের মতো বসে রইলাম খাটে। বেশ কিছুক্ষণ পর ফিরে এলো সে। ইস, একটুর জন্য হাতছাড়া হয়ে গেল। তবে বেশ জখম হয়েছে। কিন্তু আমার চিন্তা এটাই যে আমাদের অ্যারো বন্দুক ওর উপর কাজ করলো না কেন? তবে কি এটা কিছু অন্য রকমের বিষয় আছে, যেটা আমাদের ধারণার বাইরে, অথবা যাকে এই বন্দুক দিয়ে মারা যায় না? এর কোনো সঠিক উত্তর আমার কাছে ছিল না। তবে এটা বেশ বুঝতে পারছি যে আমরা যে বিপদের সঙ্গে যুঝছি সেটা প্রাণঘাতী। ঘুম ভেঙেছে বেশ কিছুক্ষণ হলো। ভাবছিলাম একটু বিহারীনাথ পাহাড়ের দিকে ঘুরে আসব। বিনোদ বলে বুদ্ধি খাটাতে গেলে মাইন্ড ফ্রেশ হওয়া খুব জরুরি। জায়গাটা এখান থেকে কিছুটা দূরে, তাই ফিরতে হয়তো সময় লাগবে। দাদা বাড়িতে ছিল না। অগত্যা বৌদিকেই বলে আসলাম যে আজ দুপুরের খাবারটা বাইরে কোথাও সেরে নেব। কিন্তু বাড়ি থেকে বেরোতেই স্তম্ভিত হয়ে গেলাম। সুলেমান চাচার বাড়ির বাইরে বেশ কিছু লোক জড়ো হয়েছে। ব্যাপারটা কি? চলো তো হেমন্ত একবার। আরে আরে, ওই তো তোমার দাদাও আছেন ভিড়ের মধ্যে। সদর দরজা পেরিয়ে সামনের ঘরে ঢুকতেই চোখে পড়ল এক ভয়ানক দৃশ্য। ঘরের কড়িকাঠ থেকে ঝুলছে সুলেমান চাচার রক্ত শূন্য দেহ। চোখ দুটো যেন ঠেলে বেরিয়ে আসছে বাইরে। বেশিক্ষণ চোখে দেখা যায় না সে দৃশ্য। বিনোদ চুপি চুপি বলল, পুলিশ আসবে হয়তো এখন। চলো বেরিয়ে পড়ি, না হলে বেকার ফেঁসে যাব। প্রাথমিক পর্যবেক্ষণের পর আমরা বেরিয়ে এলাম ঘর থেকে। বিনোদ দেখেছে কিনা জানি না, তবে আমি স্পষ্ট দেখেছি সুলেমান চাচার ঘাড়ের কাছে একটা গভীর ক্ষত, ঠিক যেমনটি দেখেছিলাম ছোট্টুর মৃতদেহে। যেন কেউ ভোঁতা ইঞ্জেকশনের সিরিঞ্জ ঢুকিয়ে দিয়েছিল সেখানে। পাহাড়ি এলাকাটা বড় নির্জন। আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে খান কতক মাটির বাড়ি আর দিগন্ত বিস্তৃত ধান জমি। দূরে দেখা যাচ্ছে আবছায়া পাহাড় শ্রেণী, তারই মধ্যে হয়তো একটা বিহারীনাথ। পাহাড় দেখা শেষ করে আমরা পায়ে হেঁটেই ফিরছিলাম বাড়ির দিকে। রাস্তায় কোনো ফিরতি বাস পেলে উঠে পড়ব। হাতে ধরে থাকা ছোট্ট রঙিন পাথরটা রাস্তার ধারের পুকুরটার দিকে ছুঁড়ে দিয়ে বিনোদ বলে উঠল, আমার মনে হয় এই বিশেষ প্রেতাত্মাটি চায় না কেউ তার কোনো রহস্য জেনে ফেলুক। যেই বা যারা তার সম্বন্ধে সেই রহস্য জানতে পেরে যাচ্ছে,
তাদেরকেই সে শিকার বানাচ্ছে। হয়তো ছোট্টু কিংবা সুলেমান চাচা এমন কিছু জানতে পেরে গেছিল যেটা তাদের জানা উচিত ছিল না। তবে আমি শিওর না, এটা একটা অনুমান মাত্র। তুমি যাই বলো বিনোদ, এই কেসটা আমাদের বাকি সবকটা কেসের থেকে আলাদা। চলো, সামনে একটা ছোট ধাবা দেখা যাচ্ছে, দুপুরের খাবারটা এখানেই সারা যাক। ছোট দোকানটিতে বিশেষ কিছু আহামরি খাবারের ব্যবস্থা নেই, তবে যা আছে সেটা আমাদের জন্য যথেষ্ট। ভাতের কয়েকটা গ্রাস মুখে তুলে হঠাৎ লক্ষ্য করলাম একটি প্রৌঢ় ভদ্রলোক পাশের টেবিল থেকে আমাদের দিকে বেশ কৌতূহলী দৃষ্টিতে চেয়ে আছেন। আমার কিছু বলার আগে বিনোদ বলে উঠল, কিছু বলবেন? আপনারা গুপ্তর অতিথি না? বিনোদ আর আমি ঘাড় নাড়লাম। ভদ্রলোকটি মৃদু হেসে বলল, আমি অরূপ, গুপ্তর ছোটবেলার বন্ধু। তো এখানে কি করতে? স্রেফ ঘুরতে। জায়গাটা বেশ সুন্দর আর স্বাস্থ্যকরও বটে। তা আপনি আমাদের চিনলেন কি করে? সকালে দেখলাম আপনাদের সুলেমান চাচার বাড়ি। কি ডেঞ্জারাস ব্যাপার বলুন তো মশাই, এভাবে একটার পর একটা মৃত্যু। তবে কি ইতিহাস আবার ফিরতে চলেছে, ঠিক যেমনটা ঘটেছিল আজ থেকে 20 বছর আগে? খাবারের টাকাটা মিটিয়ে দিয়ে আমরা হাঁটছিলাম বড় রাস্তা বরাবর। কোনো বাস পেলে উঠে যাব। 4 মিনিটটা ধরিয়ে বিনোদ অরূপ বাবুকে লক্ষ্য করে বলে উঠল, ইতিহাস? কি ইতিহাস? একটু বিস্তারিত বললে ভালো হতো। ভুরু কুচকে অরূপ বাবু বলে উঠলেন, কেন, গুপ্ত আপনাদের এই গল্প শোনায়নি? ও তো এই অভিশপ্ত অতীতের এক জ্বলন্ত উদাহরণ। আমরা দুজনেই ঘাড় নাড়লাম। স্ট্রেঞ্জ? যাই হোক, তবে শুনুন, আজ থেকে প্রায় 20 বছর আগে বড়গ্রাম নামক আসামের একটি ছোট্ট পাহাড়ি গ্রামে হঠাৎই বেশ কিছু শিশু বেমালুম উদা হয়ে যায়। সেখানে স্রেফ ঘুরতে গেছিলাম আমি, গুপ্ত আর পলাশ। ঘটনাচক্রে আমাদের সাথে সাক্ষাৎ হয় ওখানকার লোকাল পুলিশ অফিসারের, যিনি ওই বিশেষ কেসগুলোর দায়িত্বে ছিলেন। তারই মুখ থেকে শুনি যে বেশ কিছুদিন ধরে এই ঘটনা চলে আসছে। তারপর দিন যত এগোয় তত আমরা বুঝতে পারি যে ব্যাপারটার সাথে কোনো অশরীরী কিছু জড়িয়ে আছে। অতঃপর আমরা সম্মুখীন হই সেই ভয়ঙ্কর বিভীষিকার। হেথর সাহেব বলে একজন স্থানীয় পুরোহিতের জোরে আমরা সেবার প্রাণে বেঁচে যাই। মহাদেবের ত্রিশূলের আঘাতে পুড়ে ছাই হয়ে যায় সেই মূর্তিমান আতঙ্ক, যিনি আর কেউ নন, স্বয়ং পুলিশ অফিসার। ওনার শরীরের মধ্যে বাস করেছিল সাক্ষাৎ শয়তান। তবে হেথর সাহেব এও বলেছিলেন যে শয়তান অমর, সে শুধু শরীর বদলায়। হয়তো ভবিষ্যতে কোনোদিন সে আবার ফিরবে, আরো শক্তি সঞ্চয় করে, হয়তো অন্য কোনো রূপে। শুরু হবে আবার সেই হত্যালীলা। শয়তান? চমকে উঠল বিনোদ। হেমন্ত, বুঝতে পারছো এবার কেন আমাদের আরো বন্ধু কাজ করেনি? আমি হুঁ বলে উঠলাম। অবাক হয়ে অরূপবাবু জিজ্ঞাসা করলেন, বন্দুক? আপনারা কি পুলিশ নাকি? ওই কতকটা ভূত পুলিশও বলতে পারে, তবে সাধারণ মানুষের কাছে আমরা প্রেতান্বেষী নামে পরিচিত। আচ্ছা, আর কি জানা আছে আপনার? তারপর থেকে আমরা 3 বন্ধু আর বিশেষ মিশতাম না। কি জানি, হয়তো ভয় পেতাম। যদিও আমরা আর কখনো সেখানে যাইনি, তবে মাঝে মাঝে সেই ভয়ঙ্কর দিনগুলো আমার স্বপ্নের মধ্যে দেখা দিত।
নিজের অজান্তেই শিউরে উঠলেন অরূপবাবু। বেশ কিছুক্ষণ চুপচাপ হাঁটছিলাম আমরা। শেষ হয়ে যাওয়া সিগারেটটা মাটিতে ফেলে দিয়ে পা দিয়ে আগুনটা নিভিয়ে বিনোদ জিজ্ঞাসা করলো, আপনার কি মনে হয় সেই শয়তান কি আবার ফিরে এসছে? কি জানি, ভগবানের কাছে প্রার্থনা করি সেরকম দিন যেন কখনো না আসে বিনোদবাবু। আরে দেখুন দেখুন, আকাশে মেঘ করে এসছে, বেশ কাল বৈশাখী আসতে পারে। চলুন পা চালাই। যদি কোনো মতে নিকটতম গ্রামটাতেও পৌঁছতে পারি তাহলে হয়তো মাথাটুকু বাঁচাতে পারবো। অরূপবাবুর কথা শেষ না হতে হতে গুঁ গুঁ শব্দ করে ভেসে এলো একরাশ উত্তাল বাতাস, সঙ্গী শুকনো পাতা আর ছোটখাটো গাছের ডাল। পড়ি কি মরি করে দৌড় লাগালাম আমরা। সহসা কান ফাটানো শব্দে বজ্রপাত হলো ঠিক সামনের বট গাছটিতে। আমরা ছিটকে পড়লাম মাঠের ওপর। কোনো মতে মাথা তুলে দেখলাম বট গাছটা দাউ দাউ করে জ্বলছে। কিন্তু ওটা কি? গাছের ঠিক পিছন থেকে বেরিয়ে আসছে একটা কুকুর। কি অস্বাভাবিক আকার সেটা! কালো লোমশ শরীর আর চোখ দুটি ভীষণ রকমের লাল। আকাশের দিকে তাকিয়ে সেটা একবার হুঙ্কার ছাড়ল। তখনই চোখে পড়ল আকাশের বুক চিরে নেমে আসছে একটি বৃহদাকার বাদুড়। ডানা ঝটপটিয়ে সেটা ধীরে ধীরে মাটিতে পড়ে থাকা অরূপবাবুর পাশে এসে বসল। অরূপবাবুকে দেখলাম ভয়ে থরথর করে কাঁপছেন আর মাটি থেকে উঠে পালাবার চেষ্টা করছেন। কিন্তু হায়, পড়ে যাওয়ার কারণে পায়ে হয়তো ভীষণ চোট পেয়েছেন তিনি, তাই শত চেষ্টা সত্ত্বেও উঠতে পারছেন না। আমার চোখের সামনে সেই বাদুড় পরিণত হলো এক দীর্ঘদেহী পিশাচিনীতে। চোখগুলো যেন আগুনের মতো জ্বলছে তার। অগ্নিদগ্ধ মুখ আর ঠোঁট থেকে বেরিয়ে আসছে একজোড়া রক্ত মাখা ষড়যন্ত্র। গগন বিদারী অট্টহাসি হেসে উঠল সেটা। তারপর সোজা দুহাত বাড়িয়ে অরূপবাবুর গলা টিপে ধরল আর পরক্ষণেই একটা বিকট চিৎকার করে পিছিয়ে গেল। সেটা কি ভয় পেয়েছে? আরে ও কি, ওর হাত দুটো ভাবে দাউ দাউ করে জ্বলে উঠেছে কেন? অরূপবাবুকে দেখলাম অবাক চোখে তাকিয়ে আছেন সেই মূর্তিটির দিকে। আমি আর বিনোদ শুধু দর্শক এখানে, কারণ সমস্ত ভূতনাশক যন্ত্রপাতি আমরা বাড়িতেই ফেলে এসেছি। আত্মরক্ষার জন্য একটি ছোট লাঠিও আর আমাদের কাছে নেই। অবাক হয়ে দেখলাম সেই মূর্তি অরূপবাবুর থেকে ধীরে ধীরে দূরে সরে গেল। তারপর কোনো মতে একটা বাদুড়ে পরিণত হয়ে উড়ে গেল দূরে দিগন্তের পানে। সাথে সাথে কুকুরটিও যেন হাওয়ায় মিলিয়ে গেল। বাস পেয়ে গিয়েছিলাম। অরূপবাবু বেশ আহত হয়েছেন। কোনো মতে বসেছিলেন পিছনের সিটে। বিনোদ উঠে গিয়ে তার পাশে বসে ফিসফিসিয়ে বলে উঠল, আপনার ওই গলার লকেটটা কে দিয়েছে? ও, এটা এটা দিয়েছিলেন হাথর সাহেব। বড়গ্রাম থেকে ফেরার সময় আমাদের হাতে এটা দিয়ে বলেছিলেন যে সর্বদা গলায় ঝুলিয়ে রাখতে, তাহলে শয়তান নাকি আমাদের সরাসরি কোনো শারীরিক ক্ষতি করতে পারবে না। শারীরিক কেন শুধু? উত্তেজিত বিনোদ বলে উঠল। এই একই প্রশ্ন জিজ্ঞাসা করেছিলাম আমি ওনাকে। উত্তরে বলেছিলেন যে শয়তান অসীম ক্ষমতার অধিকারী, শারীরিকভাবে না হলেও মানসিকভাবে সে তোমাদের বশ করতে পারে, এমনকি তার ইচ্ছে মতো কাজও করাতে পারবে। এই একটি ব্যাপারে ওনার এই লকেট অবারক।
আমি ভেবেছিলাম গুপ্ত আপনাকে এইসব বলবে, কিন্তু আমি বিস্মিত যে এসব আপনারা কিছুই জানেন না। আসলে কি বলুন তো, ঝুমা বৌদি 2-1 মাস আগে বাড়ি থেকে অকস্মাৎ উধাও হয়ে যান। ওই তখন থেকেই গুপ্তর মাথার ঠিক নেই। লোকে বলে সে নাকি এখন তন্ত্র সাধনা করে, যদিও আমি আর যাইনি ওই বাড়িতে। আমরা আকাশ থেকে পড়লাম। সে কি? বৌদি বাড়িতে থাকেন না? না, অরূপবাবু এবার ভুরুকুচকে আমাদের আশ্চর্য দৃষ্টিতে দেখলেন, তারপর আমাদের অবাক করে দিয়ে নিজের গলার লকেটটা খুলে আমাদের দিয়ে দিলেন। আর তখনই অরূপবাবুর নির্দিষ্ট স্টপেজ এসে যাওয়াতে তিনি তাড়াহুড়ো করে নেমে গেলেন। তারপর একবার বাসের জানলা দিয়ে গলা বাড়িয়ে বলে উঠলেন, ভগবান আপনাদের শক্তি দিক। এই অশুভ শক্তিকে ধ্বংস করার আপনারাই পারবেন। আমার আশীর্বাদ সব সময় রইল আপনাদের সাথে। আমরা কিছু বলার আগে হন হন করে রাস্তার অপর প্রান্তে চলে গেলেন তিনি। বিনোদ শুধু একবার বলে উঠল, সাবাস। দাদার বাড়ির সিংহদুয়ারের সামনে দাঁড়িয়ে আমরা। বাড়ি তালা বন্ধ। আমার নিজের দাদাই তবে এইসব খুনের সঙ্গে যুক্ত? কেন জানি না মনটা খুব ভেঙে গেল। যাই হোক, পকেটে মাস্টার চাবিটা ছিল, তাই কোনো অসুবিধা হলো না। দরজা খুলে হুড়মুড়িয়ে ঢুকলাম ভিতরে। সারা বাড়ি খাঁ খাঁ করছে। কোনো জনমনুষ্যের অস্তিত্ব নেই সেখানে। দৌড়ে গেলাম নিজেদের ঘরে। হে ভগবান, আমাদের সব অস্ত্র গায়েব! মাথায় হাত দিয়ে বসে পড়লাম মাটিতে। দাঁতে দাঁত চিপে বিনোদ শুধু বলে উঠল, খেলা জমে উঠেছে, দেখা যাক কার জিত হয়। সহসা চোখ পড়ল সেই অয়েল পেন্টিং এর দিকে। আরে, ছবিটা কোথায় গেল? বিনোদ দেখলাম একবার ঘাড় ঘুরিয়ে সেদিকে তাকালো, আর সাথে সাথে তার মোবাইল বেজে উঠল। হ্যালো, ইয়েস ইয়েস, থ্যাংক ইউ, থ্যাংকস এ লট। 2-3 মিনিট কথা বলার পর বিনোদ ফোন কেটে দিল। ডিএনএ টেস্টের রিপোর্ট এসছে হেমন্ত। পেইন্টিং এর ফ্রেমে লেগে থাকা রক্ত আর কারোর নয়, তোমার দাদার অ্যাসিস্ট্যান্ট অমিয়র। হতভাগ্য ছেলেটা এখান থেকে পালাতে পারলেও তার ভবিতব্যর হাত থেকে পারেনি। সে শয়তান তাকেও নৃশংসভাবে হত্যা করেছে। আমার মনে হয় এই ছেলেটিও কোনো বিশেষ রহস্য জানতে পেরে গিয়েছিল, তাই তো তাকে মরতে হলো। হেমন্ত, যাও একটু ফ্রেশ হয়ে নাও, আমরা বেরোবো। বেরোবো? বাড়ি যাবে নাকি? মুচকি হেসে বিনোদ বলল, বাড়ি না, বড়গ্রাম যাব। সেখান থেকেই এই সব কিছুর সূত্রপাত। হয়তো এই শয়তানকে শেষ করার চাবি কাঠিও লুকিয়ে আছে সেইখানেই। আমরা অট্টালিকা ছেড়ে বেরিয়ে রওনা দিলাম রেলওয়ে স্টেশনের দিকে। মাথার ওপর তখন বিরাজ করছে এক ফালি চাঁদ, আর আকাশের বুক চিরে উড়ে যাচ্ছে কোনো এক রক্ত পিপাসু বিভীষিকা। শুনছিলেন আতঙ্ক দ্বিতীয় পর্ব। গল্পের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অর্ণব, বিশ্বরূপ, অভিরূপ, সুমিত এবং আমি, সুতৃষ্ণা। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দেবেন। আজকের জন্য এতটুকুই। শুভরাত্রি।